নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস এবং সিভিল সার্ভিসের অপশনাল পেপার হিসাবে যে বাংলা ভাষার পেপার রয়েছে এই সিলেবাসের অন্তর্গত যে প্রথম বিষয়টি আছে, দ্য ক্রোনোলজিক্যাল ট্র্যাক ফ্রম প্রোটো ইন্দো ইউরোপিয়ান টু বাংলা, অর্থাৎ প্রোটো ইন্দো ইউরোপীয় থেকে বাংলা পর্যন্ত কালানুক্রমিক যে ট্র্যাক, সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। এই বিষয়টিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা অনেকগুলি বিষয়কে পাব। তার মধ্যে যে বিষয়টিকে নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ক্রমধারাটি এবং সংস্কৃত ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্কটি। এই দুটো বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার পরিবার থেকে এসেছে। এই ভাষার শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৫৫০০ থেকে ৬৫০০ বছর আগে। তখন এই ভাষার প্রাচীনতম রূপটি প্রচলিত ছিল মলদোভা, ইউক্রেন, রাশিয়া ও কাজাখস্তানের পশ্চিমাঞ্চলে। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে এসেছে। এই ভাষার শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৫৫০০ থেকে ৬৫০০ বছর আগে। তখন এই ভাষার প্রাচীনতম রূপটি ছিল মলদোভা, ইউক্রেন, রাশিয়া ও কাজাখস্তানের পশ্চিমাঞ্চলে। এই প্রাচীন শাখাটি পরে দুটি বড় শাখায় ভাগ হয়। একটি হচ্ছে হিন্দীয় ও দ্বিতীয়টি হচ্ছে ইন্দো ইউরোপীয়। খ্রিস্টপূর্ব আনুমানিক ৪৫০০ থেকে ৩৫০০ অব্দে যখন মানুষ পশুপালন ও নতুন নতুন সংস্কৃতি গড়ে তুলছিল, তখন এই ভাষাগুলি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ পশুপালন এবং সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে ভাষা তৈরি হতে শুরু করেছিল। এই বিষয়টি জানা যায় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাস আছে, সেখানে একটি গবেষণার মাধ্যমে এই বিষয়টি জানা গিয়েছিল। সেখানকার ভাষা বিজ্ঞানীরা ছিলেন উইল চ্যাং, চাড্রা ক্যাথকার্ট, ডেভিড হল এবং অ্যান্ড্রু গ্যারেট। তাহলে কি পেলাম না, বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে এসেছে। এই ভাষা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৫৫০০ থেকে ৬৫০০ বছর আগে। তখন এই ভাষার প্রাচীনতম রূপটি ছিল মলদোভা, ইউক্রেন, রাশিয়া ও কাজাখস্তানের পশ্চিমাঞ্চলে। এই প্রাচীন ভাষাটি পরে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, একটি হচ্ছে হিন্দীয় আর একটি হচ্ছে ইন্দো ইউরোপীয়। খ্রিস্টপূর্ব আনুমানিক ৪৫০০ থেকে ৩৫০০ বছরে যখন মানুষ পশুপালন ও নতুন নতুন সংস্কৃতি গড়ে তুলছিল, তখন এই ভাষাগুলি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাসের গবেষকরা যেমন উইল চ্যাং, চাড্রা ক্যাথকার্ট, ডেভিড হল ও অ্যান্ড্রু গ্যারেট এই বিষয়ে গবেষণা করেছেন এবং এই মতটি প্রকাশ করেছেন। এ পর্যন্ত আশা করি বোঝা গেল যে ইন্দো ইউরোপীয় ভাষাটা কোন জায়গা থেকে এলো। তো চলুন পরে কি ঘটছে দেখা যাক। এখন এই ইন্দো ইউরোপীয় ভাষাটা যে তৈরি হলো, এটাকে নিয়ে আমরা এবার জানবো যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা কিন্তু ঘোড়ায় চড়তে খুব দক্ষ ছিলেন এবং এই ইন্দো ইউরোপীয় ভাষা দুটি শাখায় বিভক্ত হয়েছিল। একটি হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে গিয়েছিল, আর এক দল গিয়েছিল পশ্চিম দিকে। এই দক্ষিণ পূর্ব দিকে যারা গেছিল তাদেরকে শতম গোষ্ঠী বলা হয়। এই শতম গোষ্ঠীর ভাষা হচ্ছে বাল্টোস্লাভিক, ইন্দো ইরানীয়, আর্মেনীয়, আলবেনীয়। তাহলে শতম গোষ্ঠীর কটি ভাষা পেলাম? 4টি ভাষা। একটি হচ্ছে বাল্টোস্লাভিক, দ্বিতীয় ভাষাটি হচ্ছে ইন্দো ইরানীয়, তৃতীয় ভাষাটি হচ্ছে আর্মেনীয়, চতুর্থ ভাষাটি হচ্ছে আলবেনীয়। আর পশ্চিম দিকে যারা গেল তাদের ভাষা গোষ্ঠীর নাম হলো ক্যান্তম গোষ্ঠী এবং এর ভাষাগুলি হলো প্রাচীন কেল্টিক, জার্মানিক, রোমানিক যেটা লাতিন থেকে উদ্ভূত হয়েছে এবং প্রাচীন গ্রিক। এগুলো হচ্ছে ক্যান্তম ভাষাগোষ্ঠীর ভাষা। এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি। তাহলে যে শতম গোষ্ঠীর ভাষা রয়েছে ইন্দো ইরানীয়, এই ইন্দো ইরানীয় ভাষার থেকেই পরবর্তী সময় আমাদের ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, যা পরবর্তী সময় আলোচনায় আমরা জানতে পারবো। ঘটনা কি ঘটলো? ইন্দো ইউরোপীয় ভাষা এলো, তারপরে কি হলো যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা
ঘোড়ায় চড়ায় খুব দক্ষ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দল দক্ষিণ পূর্ব দিকে যায়, তাদের ভাষাগুলি হলো শতম গোষ্ঠীর ভাষা। এই দলে যেসব ভাষা পড়ে সেগুলি হলো বাল্টোস্লাভিক, ইন্দো ইরানীয়, আর্মেনীয় এবং আলবেনীয়। অন্য দলটি পশ্চিম দিকে যায়, তাদের ভাষাগুলিকে বলা হয় ক্যান্তম গোষ্ঠীর ভাষা। এই গোষ্ঠীর ভাষাগুলি হলো প্রাচীন কেল্টিক, জার্মানিক, রোমানিক, যেমন ল্যাটিন থেকে উদ্ভূত ভাষা যেগুলি, এবং প্রাচীন গ্রিক। এইভাবে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী দুটি ভাগে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষার জন্ম দেয়। তো আমি বললাম কি যে ইন্দো ইরানীয় ভাষা থেকে ভারতীয় আর্য ভাষার তৈরি হয়েছিল। তো কিভাবে তৈরি হয়েছিল চলো দেখি পরবর্তী আলোচনায়। ইন্দো ইরানীয় জনগোষ্ঠী ভারতে আগমন হয়েছিল। এই ইন্দো ইরানীয় জনগোষ্ঠীর মানুষেরা ইরানে পৌঁছায় এবং ইরানের দিক থেকে বিভিন্ন দিকে এরা ছড়িয়ে পড়ে। তাদের একটি দল আফগানিস্তান হয়ে ইন্দুকুশ পর্যন্ত অতিক্রম করে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে, যেটা হচ্ছে আমাদের সিন্ধু উপত্যকা। সেখান থেকে ক্রমশ বিস্তার লাভ করে গঙ্গা যমুনা নদীর তীরবর্তী অঞ্চল পর্যন্ত বসতি স্থাপন করেছিল তারা পরবর্তী সময়ে। এইভাবে যারা ভারতবর্ষে এলো তারা যে ভাষার সৃষ্টি করলো সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সূচনা হয়েছিল। এটির সূচনা হয়েছিল কত সালে? না 1500 খ্রিস্ট পূর্বাব্দে। এর একটি প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদের যে বৈদিক সংস্কৃত ভাষা রয়েছে সেটি হচ্ছে এই আর্য ভাষার প্রাচীনতম রূপ। এরপর কি হয়, এই যে সংস্কৃত ভাষার সব বিভিন্ন যে নিয়ম রইল সে ব্যাকরণগত নিয়মটা ঠিক করে দেয় পাণিনি নামে একজন বিখ্যাত ব্যাকরণবিদ, যার লেখা ব্যাকরণ সম্বন্ধে বিখ্যাত গ্রন্থ হলো অষ্টাধ্যায়ী, যেটি খ্রিস্টপূর্ব 4th শতকে লেখা হয়েছিল। এর ফলে সংস্কৃত ভাষার উচ্চারণ এবং শব্দরূপের তেমন কোনো পরিবর্তন হয়নি, যেহেতু তিনি একটা নির্দিষ্ট নিয়মে বেঁধে দিয়েছিলেন। ফলে কি যে ভাষার ধ্বনি ও রূপ বিন্যাস ঘটেনি, যেটা স্থিরীকরণ হয়েছিল এবং কোনো পরিবর্তন হয়নি। এই ভাষার সময়কাল ছিল, এই যে প্রাচীন ভারতীয় বা আর্য ভাষা যেটি, তার সময়কাল ছিল 1500 থেকে 600 খ্রিস্ট পূর্বাব্দ। এখন দেখার তাহলে কি ঘটলো না, প্রাচীন ইন্দো ইরানীয় ভাষাভাষী মানুষেরা ইরানের নানা জায়গায় ছড়িয়ে পড়েছিল। তাদের একটি দল আফগানিস্তান হয়ে হিন্দুকুশ পর্বতমালা পার করে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে। সেখান থেকে তারা ধীরে ধীরে গঙ্গা যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে। এইভাবে যারা ভারতে এসেছিল তাদের মধ্যে থেকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা গড়ে ওঠে। এই ভাষার জন্ম হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্ট পূর্বাব্দে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সবচেয়ে পুরানো রূপ পাওয়া যায় হিন্দুদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদের ভাষায়। পরবর্তীকালে পাণিনি নামে একজন বিখ্যাত ব্যাকরণবিদ অষ্টাধ্যায়ী নামে একটি ব্যাকরণ গ্রন্থে সংস্কৃত ভাষার সব নিয়ম ঠিক করে দেন। ফলে কি হলো না, সংস্কৃত ভাষার উচ্চারণ ও শব্দরূপের আর কোনো পরিবর্তন হলো না। এই ভাষা শাখাকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যার সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ পর্যন্ত। এই পর্যন্ত বোঝা গেল যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী কিভাবে তৈরি হলো এবং ইন্দো ইউরোপীয় পরে ইন্দো ইরানীয় ভাষা গোষ্ঠী থেকে কিভাবে ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হলো, এবং যেভাবে সৃষ্টি হলো এই শাখার কালটিকে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেটি 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের সময়কালে বিস্তৃত ছিল। এরপর কি ঘটছে, এরপর খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে না, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার সেই সময় বেশ কিছু বদল এসেছিল। তার প্রথম প্রমাণ পাওয়া গিয়েছিল গৌতম বুদ্ধের উপদেশ থেকে। বুদ্ধদেব তার উপদেশগুলো মৌখিক ভাষায় বা মুখে মুখে দিতেন। উপদেশগুলো বা উপদেশের ভাষাগুলো ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং এটি নতুন ভাষার রূপ নেয়। সেই সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 500 বছর আগে প্রাচীন ভারতীয় ভাষা রূপান্তরিত হলো। বুদ্ধের মৌখিক উপদেশ যেটি হলো সেটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম নমুনা। সেই ভাষার নাম হলো পালি। এরপর কি হলো, এই যে পালি ভাষা এটি আরো পরবর্তী সময় পরিবর্তিত হতে শুরু করলো। এরপর খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 সালের ভিতরে, খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 সালের মধ্যে মধ্য ভারতীয় আর্য ভাষার একটি
নির্দিষ্ট রূপ পেল। পালি ভাষাটা কি রূপ পেল? না পালি তৈরি হলো প্রাকৃত ভাষায়। এই মধ্য ভারতীয় আর্য ভাষাটি কি রূপ পেল মৌখিক ভাষা হিসাবে? না প্রাকৃত ভাষায়। এই প্রাকৃত ভাষার প্রকৃষ্ট উদাহরণ মেলে অশোকের শিলালিপি থেকে। অশোকের শিলালিপি থেকে। এই প্রাকৃত ভাষা কাকে বলা হয়? না প্রাকৃত ভাষা সাধারণ মানুষের যে মুখের ভাষা তাকেই বলা হয় প্রাকৃত ভাষা। তাহলে এই প্রাকৃত ভাষা আবার অঞ্চল ভেদে 4টি ভাগে ভাগ হলো। প্রাকৃত ভাষা অঞ্চল ভেদে 4 ভাগে ভাগ হলো। একটি হচ্ছে উত্তর পশ্চিমী প্রাকৃত, দ্বিতীয়টি হচ্ছে দক্ষিণ পশ্চিমী প্রাকৃত, তৃতীয়টি হচ্ছে প্রাচ্যা ও মধ্যা বা উদিচ্যা এবং তৃতীয়টি হচ্ছে প্রাচ্যা বা পূর্বী। এই 4 ভাষায় পরিবর্তিত হলো। তাহলে কি ঘটলো সময়ের পরিবর্তনের সাথে সাথে? না প্রাচীন ভারতীয় আর্য ভাষা যে সময়ের সঙ্গে সঙ্গে কতটা বদলে গিয়েছিল তার প্রমাণ পাওয়া যায় গৌতম বুদ্ধের উপদেশ থেকে। বুদ্ধদেব তার শিক্ষা মৌখিক ভাষায় দিতেন। সেই সব উপদেশের ভাষা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক নতুন ভাষার রূপ পেল। যেহেতু বুদ্ধদেব খ্রিস্টপূর্ব 5 শতকে জীবিত ছিলেন, তাই ভাষাবিদেরা মনে করেন যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ওই সময়ের মধ্যেই অনেক বদলে গিয়ে মধ্য ভারতীয় আর্য ভাষায় পরিণত হয়েছিল। বুদ্ধের উপদেশগুলি মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাথমিক স্তরের কিন্তু নমুনা। এই ভাষার নাম হলো পালি। পালি ছিল মুখে মুখে প্রচারিত ভাষা, তাই সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তনও ঘটেছিল। এরপর খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 সালের ভিতরে মধ্য ভারতীয় আর্য ভাষার একটি নির্দিষ্ট রূপ দেখতে পাওয়া যায়, যেটি প্রমাণ মেলে পাহাড়ের গায়ে উৎকীর্ণ বিভিন্ন অনুশাসনে, বিশেষ করে সম্রাট অশোকের অনুশাসন থেকে। এই ভাষাকেই বলা হয় প্রাকৃত ভাষা। এই প্রাকৃত শব্দটি দিয়ে বোঝানো হয় প্রাচীন ভারতের সাধারণ মানুষের মুখের ভাষা। অঞ্চলভেদে প্রাকৃত ভাষাকে 4টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে উত্তর পশ্চিমী প্রাকৃত, দ্বিতীয়টি হচ্ছে দক্ষিণ পশ্চিমী প্রাকৃত, তৃতীয়টি হচ্ছে প্রাচ্য মধ্য বা উদিচ্যা এবং চতুর্থটি হচ্ছে প্রাচ্যা বা পূর্বী প্রাকৃত। এই পর্যন্ত আমরা জানলাম যে প্রাকৃত ভাষা কিভাবে এলো। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে রূপ পেল মধ্য ভারতীয় আর্য ভাষায়, এবং এই মধ্য ভারতীয় আর্য ভাষার একটি রূপ হচ্ছে প্রাকৃত রূপ। সেটি আবার অঞ্চল ভেদে 4 ভাগে বিভক্ত হয়েছিল। এখন আমরা জানলাম যে প্রাকৃত ভাষাটি 4টি ভাগে বিভক্ত হয়েছিল। এরপর কি ঘটছে? এই যে প্রাকৃত 4 শাখার আমরা নাম জানলাম, এই 4টি শাখা থেকে বিভিন্ন প্রাকৃতিক ভাষার জন্ম হয়। তার মধ্যে মোটামুটি 5টি ভাষা সাহিত্যিক মাতৃকা হিসাবে বিশেষভাবে গুরুত্ব পায়। কোন 5টি প্রাকৃত ভাষা? না পৈচাসী প্রাকৃত বা উত্তর পশ্চিমী, শৈরিশিনী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগৃত প্রাকৃত এবং মাগৃত প্রাকৃত। এই 5টি হচ্ছে মূলত সাহিত্যিক মা বা মাতৃকা হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ ভাষা। পরবর্তী সময়ে এই প্রতিটি ভাষা উত্থান ঘটেছে বিভিন্ন আরো একাধিক শাখাগুলোর মিলনের ফলে। যেমন পশ্চিমা মধ্য ভাষা এসেছে উত্তর পশ্চিমী ও দক্ষিণী ভাষার সংমিশ্রণের ফলে। উত্তর পশ্চিমী এবং দক্ষিণী ভাষার ফলে তৈরি হয়েছে পশ্চিমী মধ্য ভাষা। শৈরসিনী প্রাকৃতটি তৈরি হয়েছে উদিচ্যা থেকে এবং অর্ধমাগৃত প্রাকৃতটি তৈরি হয়েছে উদিচ্যা সাথে পশ্চিমা প্রাচ্য ভাষার মিলনের ফলে। আর মাগধী প্রাকৃতটি তৈরি হয়েছিল উদিচ্যা থেকে পূর্বী প্রাচ্যী হিসাবে। মহারাষ্ট্রের প্রাকৃতটি তৈরি হয়েছিল কিসের সাহায্যে? না দক্ষিণ পশ্চিম আর উদিচ্যা ভাষার সংযোগে মহারাষ্ট্রী প্রাকৃতটি তৈরি হয়েছিল। তাহলে মোটামুটি 5টা আমরা প্রাকৃত জানলাম, যেগুলো অঞ্চল ভেদে রূপান্তরিত হয়েছিল। এখন যে প্রাচ্যা শাখাটি আছে, এই প্রাচ্যা শাখাটি আবার 2টি ভাগে বিভক্ত হয়েছিল। একটি হচ্ছে পশ্চিমা প্রাচ্যা আর একটি দ্বিতীয়টি হচ্ছে পূর্বী প্রাচ্যা। এদের সংযোগের ফলে তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যের একটি স্তর, যা দ্বিতীয় পর্যায়ে ভারতীয় আর্য ভাষার ধাপ হিসাবে গণ্য করা হয়। এবং এই ভাষার ধারাবাহিক বিকাশ কিভাবে হয়েছিল? না শৈরিশিনী থেকে শৈরিশিনী অপভ্রংশ এবং তা থেকে অবহট্ট হয়েছিল। মহারাষ্ট্রী প্রাকৃত থেকে মহারাষ্ট্রী অপভ্রংশের মাধ্যমে বর্তমান মহারাঠা ভাষার তৈরি হয়েছিল। তাহলে কি ঘটনা ঘটলো? না ইন্দো আর্য ভাষার পরবর্তী স্তরে উদ্ভূত হয়েছিল 4 ধরনের মৌখিক প্রাকৃত।
এই চারটি হলো উত্তর পশ্চিমী প্রাকৃত, দক্ষিণ পশ্চিমী প্রাকৃত, উদিচ্চা প্রাকৃত এবং প্রাচ্যা প্রাকৃত। এই দক্ষিণ পশ্চিমী প্রাকৃতটি দক্ষিণীয় প্রাকৃতি নামেও পরিচিত, উদিচ্চাটি হচ্ছে প্রাচ্য এবং মধ্যপ্রাচ্য প্রাকৃতি নামে পরিচিত এবং প্রাচ্যা প্রকৃতটির নাম হচ্ছে পূর্বী প্রাকৃতি নামে পরিচিত। এই চার শাখার মধ্য থেকে বিভিন্ন প্রাকৃত ভাষার জন্ম হয়, তবে পাঁচটি ভাষা সাহিত্যিক মাতৃকা হিসাবে বিশেষভাবে গুরুত্ব পায়। সেগুলি হচ্ছে পৈশাচিক প্রাকৃত, শৈরশ্রেণী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত এবং মাগধী প্রাকৃত। প্রতিটি ভাষার উত্থান ঘটেছে এই শাখাগুলির মিলনের ফলে। যেমন পৈশাচিক প্রাকৃত মূলত উত্তর পশ্চিমী প্রাকৃত থেকে গড়ে উঠেছিল এবং তার সাথে যোগ হয়েছিল দক্ষিণী প্রাচ্যার। শৈরশ্রেণী প্রাকৃত এবং এর উপভাষা উদ্ভূত হয় উদিচ্চা থেকে এবং দক্ষিণী প্রাকৃত থেকে চলমান বিকাশের মাধ্যমে। মহারাষ্ট্রের প্রাকৃত এবং তার অপভ্রংশের উৎপত্তি ঘটে দক্ষিণ পশ্চিমী উদিচ্চা ভাষাগত সংযোগ থেকে, যা এক ধরনের পশ্চিমী মধ্যস্তর হিসাবে বিবেচিত। অর্ধমাগধী এসেছে উদিচ্চা এবং পশ্চিমা প্রাচ্যের মিলনের ফলে এবং মাগধী প্রাকৃত হচ্ছে উদিচ্চা এবং পূর্বী প্রাচ্যের মিলনের ফলে। এই প্রাচ্যা শাখাটি পরবর্তী সময়ে দুভাগে ভাগ হয়, পশ্চিমা প্রাচ্য এবং পূর্বী প্রাচ্য। এদের সংযোগ থেকে তৈরি হয় মধ্যপ্রাচ্যের একটি স্তর, যা দ্বিতীয় ভারতীয় আর্য ভাষা হিসাবে গণ্য করা হয়। এইভাবে মৌখিক চার প্রাকৃত শাখার অন্তর্ভুক্ত ভাষাগুলো একে অপরের সংযোগ ও বিকাশের মাধ্যমে প্রাকৃত সাহিত্যিক ভাষাগুলিতে পরিণত হয়। এখন আমরা প্রাকৃত ভাষার যে বিভিন্ন স্তর জানলাম, একইভাবে যে প্রাকৃত ভাষাগুলো বিভিন্নভাবে পরিবর্তিত হলো অঞ্চল ভেদে, সেগুলি জানলাম যে কিভাবে পরিবর্তন হলো অঞ্চল ভেদে। এখন জানবো যে প্রাকৃত থেকে কিভাবে অপভ্রংশ এলো এবং আধুনিক ভাষার সৃষ্টি হলো। এখন কি হচ্ছে যে পৈশাচী যে প্রাকৃত শাখা সেটি দুভাগে বিভক্ত হচ্ছে, একটা হচ্ছে প্রাচ্যা অপভ্রংশ আর দ্বিতীয়টি হচ্ছে কেকেয় অপভ্রংশ। এই প্রাচ্যা শাখাটি দুটি ভাগে ভাগ হয়, একটি হচ্ছে পশ্চিমা প্রাচ্যা, দুটি হচ্ছে পূর্বী প্রাচ্যা। মনে রাখা দরকার আগের ভাষাগুলি ছিল কথ্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষার একদম শেষ পর্যায়ে ভাষা সাহিত্যিক রূপ পেল। সেই একটি সাহিত্যিক রূপ হচ্ছে পৈশাচী প্রাকৃত। এই পৈশাচী প্রাকৃত একটি শাখা হচ্ছে প্রাচ্য অপভ্রংশ। এখান থেকে রূপ পেল পশ্চিমা প্রাচ্যা এবং পূর্বী প্রাচ্যা। এই পশ্চিমা প্রাচ্যা পরবর্তী সময়ে রূপ পেল প্রাচীন অর্ধমাগধীতে, অর্ধমাগধী প্রাচীন রূপ পেল অর্ধমাগধীয় প্রাকৃততে, আর এই অর্ধমাগধী প্রাকৃত পরবর্তী সময়ে পরিবর্তিত হলো অর্ধমাগধী অপভ্রংশে, যার অবহঠট নামে পরিচিত। এবং অন্যদিকে পূর্বী প্রাচ্যা ভাষাটি রূপ পেল প্রাচীন মাগধীতে, প্রাচীন মাগধী প্রাকৃততে এলো এবং মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশে পরিণত হলো, যেটির নাম হলো অবহঠট। এই মাগধী অপভ্রংশ ভাষা থেকে বিবর্তিত হয়ে বর্তমানে বাংলা, অসমিয়া, উড়িয়া, বিহারি সহ আধুনিক ভাষাগুলির তৈরি হয়েছে। তাহলে কি হচ্ছে, বিশেষ করে পূর্বী প্রাচ্যা থেকে। তাহলে ঘটনা কি ঘটছে না, উত্তর পশ্চিমী শাখা থেকে প্রাপ্ত হচ্ছে পৈশাচী প্রাকৃত, অর্থাৎ উত্তর পশ্চিমী শাখা থেকে তৈরি হয়েছে পৈশাচিক প্রাকৃত ভাষা। এই পৈশাচিক প্রাকৃতের প্রধান দুটি শাখা, একটি হচ্ছে প্রাচ্য অপভ্রংশ, দ্বিতীয়টি হচ্ছে কেকেয় অপভ্রংশ। এই প্রাচ্য অপভ্রংশ পরবর্তী সময় দুটি শাখায় বিভক্ত হয়, একটি হচ্ছে পশ্চিমা প্রাচ্য, দ্বিতীয়টি হচ্ছে পূর্বী প্রাচ্য। পশ্চিমা প্রাচ্য থেকে ক্রমবিকাশের মাধ্যমে পরিণত হয় অর্ধমাগধী অপভ্রংশে এবং পূর্বী প্রাচ্য থেকে ক্রমবিকাশের মাধ্যমে পরিণত পায় মাগধী অপভ্রংশে। বাংলা ইত্যাদি আধুনিক ভাষার উৎপত্তি হয়েছিল মাগধী অপভ্রংশ অবহঠট থেকেই। পরে মাগধী অপভ্রংশ হিসাবে বাংলা, অসমিয়া, মৈথিলি ভাষার বিকাশ ঘটেছিল। এই পর্যন্ত আলোচনায় আমরা জানলাম কি না, ইন্দো ইউরোপীয় ভাষা কিভাবে এলো, ইন্দো ইউরোপীয় ভাষা কিভাবে ভারতীয় আর্য ভাষার রূপ পেল এবং ভারতীয় আর্য ভাষা বিভিন্নভাবে বিস্তার এবং পরিবর্তন করে কিভাবে বাংলা ভাষার রূপ পেল। সোজাভাবে বললে হবে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষা কিভাবে তৈরি হলো, এটা আমরা জানলাম।
আমরা একদম ক্লাসটি শুরুতেই বলেছিলাম যে দুটো বিষয়কে আমরা জানবো এই আজকের আলোচনা থেকে। একটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি কি করে হলো, এবং বাংলা ভাষার দ্বিতীয় পর্যায়ে আমরা জানবো যে বাংলা ভাষা ও সংস্কৃত ভাষার কি সম্পর্ক আছে। তো চলুন জানা যাক যে বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার কি সম্পর্ক আছে। মোট কথা যে সংস্কৃত থেকে আধুনিক ভাষার জন্ম হয়েছিল এই ধারণাটি কিন্তু একেবারেই ভ্রান্ত ধারণা। কারণ কি ছিল না, সংস্কৃত ছিল ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের একটি ভাষা, যেটি পরবর্তী সময়ে কৃত্রিম ভাষায় পরিণত হয়, কারণ এটি লোকমুখে প্রচলিত ছিল না আর এর কোনো পরিবর্তন ব্যাকরণভাবে সম্ভব হয়নি, এবং মৌখিক ভাষার ব্যবহার কমে যাওয়ায় এটি পরবর্তী সময়ে মৃত ভাষায় পরিণত হয়েছিল। এখন কি, যখন এই সংস্কৃত ভাষাটি আমাদের মধ্যে প্রচলিত ছিল তার বহু আগে থেকেই দ্রাবিড়, অস্ট্রিক এবং অন্যান্য ভাষাগুলি, বিশেষ করে তিব্বতী বর্মী ভাষা সমূহগুলি ভারতবর্ষের আগেই প্রচলিত ছিল। তাই বলা ভালো যে ভারতবর্ষের সমস্ত ভাষা কিন্তু সংস্কৃত থেকে সৃষ্টি হয়েছে, এই কথা একেবারেই ভ্রান্ত। বরং ঘটনা কি ঘটেছিল না, প্রাকৃত অপভ্রংশ থেকে আধুনিক ভাষাগুলির জন্ম হয়েছিল। যেমন পাঞ্জাবি, হিন্দি, বাংলার ভাষা তৈরি হয়েছিল ষোড়শিনী মাগধী অপভ্রংশ থেকে, মারাঠি হয়েছিল মহারাষ্ট্রী প্রাকৃত থেকে, উড়িয়া এবং অসমীয়া হচ্ছে মাগধী অপভ্রংশ থেকে। এখানে একটি ছোট্ট ভুল করলাম যে পাঞ্জাবি, হিন্দি, উড়িয়া থেকে অসমীয়া এবং বাংলা ভাষা তৈরি হয়েছিল মাগধী অপভ্রংশ থেকে, আর পাঞ্জাবি হিন্দি গুলো তৈরি হয়েছিল ষোড়শিনী প্রাকৃত থেকে। তাহলে এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? সাধারণভাবে ধারণা আছে যে বাংলা সহ ভারতীয় আধুনিক ভাষাগুলো সংস্কৃত ভাষা থেকে জন্ম নিয়েছে, কিন্তু এ ধারণা একেবারে সঠিক নয়। প্রকৃতপক্ষে সংস্কৃতি ছিল ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত, অথচ ভারতের তামিল, তেলেগু, মালায়ালাম, সাঁওতাল ইত্যাদি ভাষা দ্রাবিড় ও অস্ট্রিক পরিবারের। তাই এগুলো সংস্কৃত থেকে এসেছে বলা মোটেও যুক্তিযুক্ত হবে না। আবার পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, মাগধী, বাংলা এইসবে ইন্দো ইউরোপীয় পরিবারের, কিন্তু সেগুলোর উৎস সরাসরি সংস্কৃত নয়। সংস্কৃত মূলত ঋগ্বেদের ভাষার পরিণতিতে গড়ে ওঠা এক ধরনের নিবিড়, প্রায় কৃত্রিম রূপ, যা মৌখিক প্রচলনে গ্রহণযোগ্য না হওয়ায় পরিবর্তিত হতে পারেনি এবং অবশেষে মৃত ভাষা হয়ে দাঁড়িয়েছে। আর সেই সংস্কৃত থেকে কোনো ভাষার জন্ম হয়নি। বুঝা গেল কি হয়েছিল? প্রশ্ন আছে না, হয়েছিল কি যে ভাষা বিবর্তনের যে ধারাটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে একটি বৈদিক ভাষা, যেটি ছিল জীবন্ত কথ্য রূপ হিসাবেই বইয়ের মধ্যেই ছিল। এই জীবন্ত কথ্য রূপ থেকে বৈদিক ভাষা যেটি, সেটি হচ্ছে পরিবর্তন হয়েছিল মধ্য ভারতীয় আর্য ভাষা, যেটি প্রাকৃত ভাষা। আগের আলোচনায় আমরা জানলাম এই প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে রূপ পায় অপভ্রংশ বা অবহট্টের, এবং এই অবহট্ট থেকে এই নব্য ভারতীয় আর্য ভাষা, যেগুলা বাংলা, হিন্দি, পাঞ্জাবি ইত্যাদি ভাষাগুলি তৈরি হয়েছিল। তাহলে বাংলার উৎস কি ছিল না, মাগধী অপভ্রংশ। মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ হয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল। তবে একথা ঠিক যে মাগধী অপভ্রংশের কোনো লিখিত নিদর্শন মিলে না, তবে ভাষা বিজ্ঞানীদের গবেষণা এটিকে বাংলার মূল উৎস হিসাবে স্বীকৃতি দেয়। তার প্রমাণ হিসাবে তুলে ধরেছিলেন কারা না, জর্জ আব্রাহাম গিয়ারসন, পুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ ভাষাবিদদের মতে বাংলা, অসমীয়া, উড়িয়া মাগধী অপভ্রংশ থেকেই এসেছে। ষোড়শিনী অপভ্রংশ থেকে এসেছে হিন্দি, রাজস্থানী ভাষা। কিন্তু এই গবেষণার একটা সীমাবদ্ধতাও দেখতে পাওয়া যায় না, ষোড়শিনী অপভ্রংশের মতো মাগধী অপভ্রংশের লিখিত সাহিত্যিক কোনো নিদর্শন পাওয়া যায় না। তবুও এই ভাষাগুলির ধ্বনিতাত্ত্বিক এবং ব্যাকরণের মিল বাংলার উৎস হিসাবে মাগধীকেই নির্দেশ করে। তাহলে আমরা এই সামগ্রিক আলোচনা থেকে কি শিখলাম? বৈদিক সংস্কৃত কখনোই আমাদের আধুনিক বাংলা সহ অন্যান্য নতুন আর্য ভাষার সরাসরি পূর্বসূরি হয়ে ওঠেনি, কারণ বৈদিক ভাষা মূলত একটি ধর্মীয় সাংস্কৃতিক উচ্চ ভাষা ছিল, যার কথ্যরূপ সমাজের সাধারণ মানুষ ব্যবহার করত না, ফলে তার কোনো স্বতন্ত্র লোকভাষা বিকাশ লাভের সুযোগ পায়নি। পরিবর্তে এই বৈদিক কথ্যরূপের বিবর্তিত অবস্থা থেকে গড়ে উঠেছিল মধ্য ভারতীয় আর্য ভাষার এক শাখা প্রাকৃত। চিরস্থায়ী পরিবর্তনশীলতার ধারাবাহিকতায় এই প্রাকৃত ভাষাগুলি আরো ভেঙে গেল এবং তাদের এই শেষ পর্যায় হিসেবে আবির্ভূত হল অপভ্রংশ অবহট্ট। মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন উপশাখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাটি ছিল মাগধী শাখা।
কথ্য মাগধী প্রাকৃত থেকে ক্রমাগত পরিবর্তন ও স্থানভেদে উচ্চারণ, শব্দরূপ ও ব্যাকরণের সাদৃশ্যের বৃত্ত ফেটে জন্ম নেই মাগধী অপভ্রংশ অবহট্ট। এই ভাষার কোনো লিখিত নিদর্শন আজ পর্যন্ত পাওয়া না গেলেও ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ, বিশেষ করে স্থানীয় ডায়ালেক্টের ধ্বনিগত ও শব্দগত কাঠামো মিলিয়ে এর উপস্থিতি অস্বীকার করা যায় না। কার উপস্থিতি অস্বীকার করা যায় না? না মাগধী অপভ্রংশের। ভাষাতত্ত্ববিদ আব্রাহাম গিয়ারসন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই তিনজনের স্বতন্ত্র গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলা ভাষার মাধ্যমিক কাঠামো, শব্দতত্ত্ব ও ব্যাকরণগত নিদর্শন মাগধী অপভ্রংশ অবহট্ট থেকেই এসেছে। তারা আরও দেখিয়েছেন যে বাংলা কথ্যরূপে যে বহুল ব্যবহৃত অন্তর্নিহিত শব্দ সমষ্টি, ক্রিয়া, অব্যয় ও ধ্বনিগত রূপান্তর হয়েছে সেগুলি সরাসরি মাগধী অপভ্রংশের অনুশীলন এবং অবহট্ট স্তরের ভাষাভঙ্গিতে রয়ে গেছে। অন্যদিকে যেহেতু অপভ্রংশ অবহট্ট লিখিত রূপে সংরক্ষিত হয়নি, আমাদের আছে ফসল হিসাবে শুধু মৌখিক ও পারস্পরিক নিদর্শন। এই মৌখিক নিদর্শনগুলোর শব্দতত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যাবে বাংলা কথ্যরূপের সঙ্গে তার একরকম সাদৃশ্য আছে। সেই কারণে এই শাখাকে বাংলা, অসমিয়া, মৈথিলি, উড়িয়া প্রভৃতি ভাষার মা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। কোন শাখাকে মৈথিলি, উড়িয়া, বাংলা ভাষার মা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? না মাগধী অপভ্রংশকে। সংক্ষেপে বলা যায় বাংলা ভাষার জন্ম ও বিকাশে বৈদিক কিংবা পাণিনির সংস্কৃতের কোনো ভূমিকা সরাসরি নেই, বরং এটি মাগধী অপভ্রংশ অবহট্টের ধারাবাহিক বিবর্তনের ফল। সেই বিবর্তিত অপভ্রংশই সময়ের সঙ্গে সময়ে পারিপার্শ্বিক ভাষার সংযোগ, সম্বন্ধ ও আঞ্চলিক বৈশিষ্ট্য গ্রহণ করে বাংলা আকারে স্থায়ী লাভ করেছে। তাহলে আমরা এই আলোচনা থেকে কি জানলাম? যে বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার কি সম্পর্ক। ক্লাসটির আলোচনা থেকে আমরা দুটি বিষয় জানলাম। তাহলে একটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি এবং বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার সম্পর্ক। এখন যেহেতু আমরা দুটো বিষয় নিয়ে পড়াশোনা করলাম, তাহলে তার অনুশীলনী করাও প্রয়োজন আছে। তাহলে এই যে আলোচনা করলাম আমি, এই আলোচনা থেকে বেশ কতকগুলি প্রশ্ন উঠে আসে, যেগুলো WBCS এবং সিভিল সার্ভিসের যে অপশনাল পেপার রয়েছে বাংলার, সে তার কোশ্চেন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। এই আলোচনা থেকে প্রথম যে কোশ্চেনটি আমরা পাই সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষার বিকাশের ধারাটি সুস্পষ্ট করুন। এদের মধ্যে কোন ভাষাকে বাংলা ভাষার জননী রূপে সম্পর্কিত করবেন এবং কেন করবেন? আশা করি আপনারা ধরতে পারছেন এই আলোচনা থেকে। দ্বিতীয় যে কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, সংস্কৃত ভারতীয় ভাষার মাতৃভাষা, এই ধারণাটি কিভাবে ভুল? প্রাকৃত অপভ্রংশ ভাষার ভূমিকা ব্যাখ্যা করুন। তৃতীয় যে কোশ্চেনটি উঠে আসে সেটি হচ্ছে সৌরসেনী ও মাগধী অপভ্রংশের মধ্যে পার্থক্য উল্লেখ করে এদের থেকে কিভাবে হিন্দি ও বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। চতুর্থ আরেকটি কোশ্চেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটি হচ্ছে অপভ্রংশ বলতে কি বোঝায়? ভারতীয় ভাষার বিবর্তনে এর ভূমিকা কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশে মাগধী অপভ্রংশ বা অবহট্টের ভূমিকা নিয়ে সম্যক আলোচনা করুন। আর সর্বশেষ যে কোশ্চেনটি পাই আমরা, ভারতীয় আর্য ভাষার চারটি প্রধান শাখা, উত্তর পশ্চিমী, দক্ষিণ পশ্চিমী, উদিচ্চা ও প্রাচ্যা, এবং তাদের অপভ্রংশের বিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করুন। সব থেকে এই পাঁচটি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 হ্যাঁ, এই 6টি যে কোশ্চেন আছে তার মধ্যে সব থেকে প্রথম কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। একাধিকবার অপশনাল পেপারে এই কোশ্চেনটি করা হয়েছে। দ্বিতীয় কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট, 1-2 বার করা হয়েছে। তৃতীয় কোশ্চেনটি ইম্পর্টেন্ট। এই ক্লাসটিকে যে আলোচনা করলাম, এরপরে আপনারা কি করবেন যে বিভিন্ন রেফারেন্স বুক পড়বেন এবং বুক পড়ে এই 6টি কোশ্চেনের উত্তর লেখার চেষ্টা করবেন। যদি লেখাগুলো কেমন হয়েছে সেগুলো যদি জানতে চান, তাহলে আপনাদের লেখা PDF আকারে করে আমাদের যে মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেল যে টেলিগ্রামে রয়েছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেখানে পাঠাতে হবে। আমরা আপনার উত্তরটিকে বিশ্লেষণ করব এবং একই সাথে বলে দেব যে কিভাবে উত্তরটি লিখতে হবে। যদি উত্তরটি ত্রুটিপূর্ণ থাকে আর যদি উত্তরটি যথাযথ সিভিল সার্ভিস পরীক্ষার মান অনুসারে হয়, তাহলেও তা আমরা জানিয়ে দেব।
তাহলে আজকে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো কোশ্চেন এই ক্লাস সম্পর্কে থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, আমরা সময় বের করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি এই ক্লাসটির পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই মিস্টিক্যাল বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেখানে গিয়ে লিখতে হবে যে সংশ্লিষ্ট ক্লাসটির পিডিএফ আপনারা চাইছেন, এটা আপনাদেরকে লিখতে হবে, তাহলেই আমরা আপনাদের কাছে পিডিএফটিকে পাঠিয়ে দেব। ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।